বাংলা প্যাডাগজির একটা ম্যারাথন ক্লাসে আপনাদের একবার স্বাগতম জানাই আমরা। তো আজকে যে ম্যারাথন ক্লাসটা আলোচনা করব, এই প্রশ্নে আপনারা অনেকগুলো প্রশ্ন দেখতে পাবেন। তো সবগুলা প্রশ্নের উত্তর কিন্তু আপনারা সলভ করবেন, আমি নয়, কারণ পরীক্ষার আগে প্র্যাকটিসটা অতি গুরুত্বপূর্ণ। আপনারা যত ভালো বেশি প্র্যাকটিস করতে পারবেন তত কিন্তু আপনাদের জন্য পরীক্ষাটা ভালো হতে চলেছে। এই কথাটা মাথায় রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো নম্বর কিন্তু আপনার পরীক্ষায় আসতে চলেছে ভাই, আপনার পরীক্ষায় আসতে চলেছে ভাই। আপনি দেখছেন আমাদের ক্লাস ভাই, এর জন্য আমরা প্রত্যেকদিন প্রত্যাশা করছি আপনাদের জন্য ছোট ছোট কনসেপ্টের ক্লাস দিচ্ছি, বাইলিঙ্গুয়াল ক্লাস দিচ্ছি, এবং সঙ্গে আমরা এক্সাম যেহেতু চলে আসছে তাই আমরা এই ম্যারাথনের উপর কিছুটা জোর দেওয়ার চেষ্টা করছি। তো আজকের ম্যারাথনে বাংলা প্যাডাগজি নিয়ে আলোচনা করবো। প্যাডাগজির বেশ কিছু প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন দেখতে পাবেন। সঙ্গে থাকুন, সাথে থাকুন, এবং প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার আপনারা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করুন। চলো, আজকে আমরা দেরি করবো না, সরাসরি চলে যাই প্রথম প্রশ্নে। প্রশ্ন নম্বর 1 কি বলেছে স্যার? একটি কার্যক্রমে অংশগ্রহণের সময় শিক্ষক তার শ্রেণীর শিশুদের সঙ্গে যে পারস্পরিক যোগাযোগ করে তা কি? ঠিক আছে স্যার, একটি কার্যক্রমে অংশগ্রহণ করার সময় শিক্ষক তার শ্রেণীর একটি কার্যক্রম অংশগ্রহণের সময় শিক্ষক তার শ্রেণীর শিশুদের সঙ্গে যে পারস্পরিক যোগাযোগ করে সেটা কি ধরনের যোগাযোগ? কি ধরনের স্যার? প্রাসঙ্গিক পরিস্থিতিতে ভাষা ও যোগাযোগ দক্ষতা বিকাশে সেটা সাহায্য করে। খেলার সময় ভাষা শেখা কষ্টকর হয়। আচ্ছা, যখন ছাত্ররা খেলাধুলা করে তখন তারা যে ভাষাগুলা শেখে, এটা কি কষ্ট হয়? কে বলেছে ভাই? পাগল নাকি ভাই? কষ্ট হয় না ভাই? জ্ঞানের একটি প্রামাণিক উৎস প্রদান করে, এটা কি ভাই সাংঘাতিকতা। ভাষা নিয়ে খেলার মাধ্যমে শিশুদের মাতৃভাষা শিখতে সাহায্য করে, এটাও ঠিক আছে, কিন্তু এখানে বলেছে কার্যক্রমে অংশগ্রহণের সময় শিক্ষক তার শ্রেণীর শিশুদের সঙ্গে যে পারস্পরিক যোগাযোগ করেন সেটা প্রাসঙ্গিক পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতি হোক না কেন, প্রসঙ্গ ভিত্তিক পরিস্থিতিতে ভাষা এবং যোগাযোগের দক্ষতা বিকাশে এটা সাহায্য করবে। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। চলো, কোয়েশ্চেন নাম্বার 2। যদি শিশুরা তাদের চারপাশে দুইটি ভাষা শুনতে পায়, তবে এই দুইটি ভাষার সংস্পর্শ তাদের কি করবে? তাদের অসুবিধার মধ্যে ফেলবে, তাদের সুবিধাজনক অবস্থানে রাখবে, কোনো পার্থক্য সৃষ্টি করবে না, দুটি ভাষা পরস্পরের শিখনে বাধা সৃষ্টি করবে। তো কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের কি হতে পারে, আমরা একটু দেখার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 2, যদি শিশুরা তার চারপাশে দুটো ভাষা শুনতে পায়, ক্লিয়ার করে বোঝার চেষ্টা করবেন। আমরা চারপাশে একটা ভাষা শুনলে আমরা কি করি? আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, একটা ভাষার অ্যাকুইজিশন হয়। এবার যদি দুটা ভাষা যদি শুনতে পায়, তো অ্যাকুইজিশন দুটা ভাষায় হতে পারে, সমস্যা নেই। তো এই ক্ষেত্রে যে ভাষার সংস্পর্শ হবে, এটা কি অসুবিধার মধ্যে ফেলবে না স্যার? পার্থক্য সৃষ্টি হবে না? পার্থক্য, ছোট একটা পার্থক্য সৃষ্টি হবে, কারণ যদি বেঙ্গলি এবং হিন্দি দুটা ভাষা যদি শিখে, যদি শুনে, তাহলে এই দুটা ভাষার মধ্যে দুটো ভাষাগত পার্থক্য তো আছে ভাই, তো একটা তো পার্থক্য তো সৃষ্টি হবে। দুটি ভাষা পরস্পরের বাধা সৃষ্টি করবে, তো দুইটা ভাষাই সে শিখতে পারবে, এখানে কোনো সমস্যা হবে না। তো আলটিমেটলি শিশুদের সুবিধাজনক অবস্থানে রাখে, এখানে কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো কথা নয়। চলো, শিশুদের ভাষা বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, শিশুদের ভাষা বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সেই ভাষার পর্যাপ্ত সংস্পর্শ, সেই ভাষার ড্রিল এবং প্র্যাকটিস, ভুল সংশোধন করা, নাকি বড়দের অনুকরণ করা। কি হবে স্যার এই ক্ষেত্রে? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 3 যদি বলি, দেখো ড্রিল এবং প্র্যাকটিস হয় না, তাই না? ড্রিল এবং প্র্যাকটিস তো নেগেটিভ ওয়ার্ড, আমরা অনেকবার জানি স্যার। ভুল সংশোধন করা, সবসময় একদম খালি সে ভুল করতে থাকবে আর আমি ভুল সংশোধন করতেই থাকবো, ভুল একজন করতেই থাকলো, আমি বারবার বারবার খালি সংশোধন করতেও থাকলাম, সেটা কি ধরনের ব্যাপার ভাই? সেটাও তো হয় না। আর বড়দের অনুকরণ করা মানে নকল করা, তো অনুকরণ করাকে আমরা প্রশ্রয় দিতে পারি না। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 1। সেই ভাষার যদি পর্যাপ্ত সংস্পর্শে সে যদি আসে, তখন অটোমেটিক্যালি তার মধ্যে সেই ভাষার বিকাশ হয়ে যাবে। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। লেখা শেখার ক্ষেত্রে স্ক্রিবলিং একটি গুরুত্বপূর্ণ ধাপ, কারণ শিশুরা চেষ্টা করে। স্ক্রিবলিং মানে কি স্যার? স্ক্রিবলিং মানে হচ্ছে শিশুরা যখন ইমার্জেন্ট লিটারেসি স্টেজে থাকে, তো ইমার্জেন্ট লিটারেসি স্টেজে থাকার সময় তারা বিভিন্ন ধরনের আঁকিবুকি করে, যা ইচ্ছা তা অঙ্কন করে, যেমন ইচ্ছা তেমন তারা কাছাকাছি করে আঁকিবুকি করে, এইগুলাকে বলা হয় স্ক্রিবলিং।
তো এইগুলো তার ভাষা লেখার ক্ষেত্রে স্ক্রিবলিংটা তার শিখনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই যে চেষ্টা করে এটা তার একটি গুরুত্বপূর্ণ ধাপ, কিন্তু লিখনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ, প্রথম ধাপ আমরা যেটাকে বলতে পারি। কারণ শিশুরা চেষ্টা করে প্রথম দিন থেকেই অক্ষর বা শব্দ লিখতে, শিশুদের আঁকা দাগগুলির অর্থ তৈরি করতে, লেখা পড়া সংখ্যা জ্ঞান নিয়ে সমস্যা কাটাতে, না বড়দের অনুকরণ করতে। এখানে কোয়েশ্চেন নাম্বার 4 কি হতে পারে কারেক্ট আনসার যদি আমরা দেখি, আপনারা একটু বলুন তো কোয়েশ্চেন নাম্বার 4 কি হতে পারে? স্ক্রিবলিং। স্ক্রিবলিং মানে হচ্ছে আঁকিবাঁকি কাটা। তো এই যে আঁকিবাঁকি কাটা, এটা কারেক্ট আনসার আমাদের কি হতে পারে যদি আমরা দেখার চেষ্টা করি। আপনি এই যে দাগগুলো, যে একটা শিশু এই যে দাগগুলো অঙ্কন করছে, এগুলো আপনার কাছে তার কোনো অর্থ নাই। আমি প্রত্যেকটা ক্লাসে একই কথা বলি, আপনার কাছে কিন্তু এইগুলোর কোনো অর্থ নাই, কিন্তু একটা শিশুর কাছে কিন্তু এইগুলোর একটা নির্দিষ্ট অর্থ আছে। তো এই যে সে যেগুলো আঁকিবুকি করলো, এটার একটা নির্দিষ্ট অর্থ রয়েছে একটা শিশুর কাছে। সুতরাং সে তার এই অর্থটা তৈরি করার জন্য সে কি করলো স্যার? সে আপনার কাছে অর্থটা তৈরি করার চেষ্টা করলো। তারপর আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 5 এ। নিচের কোন বক্তব্যটি সঠিক? নিচের কোন বক্তব্যটি সঠিক বলুন আপনাদের জন্য ভাবলাম ভাই। হ্যান্ডরাইটিং এন্ড রাইটিং একই জিনিস। আচ্ছা, রাইটিং হচ্ছে ভাবের প্রকাশ, হ্যান্ডরাইটিং বলতে কাগজের শব্দ লেখা বোঝায়, আর রাইটিং হচ্ছে একটি প্রোডাক্ট। কি হবে কোয়েশ্চেন নাম্বার 5 কি হবে স্যার? 5 কারেক্ট আনসার কি হবে তাড়াতাড়ি বলুন। কোয়েশ্চেন নাম্বার 5 এখানে কারেক্ট যদি আমরা বলি, তো কারেক্ট আমরা বলতে পারি যে রাইটিং একটি প্রোডাক্ট, এটা আমরা কারেক্ট আনসার বলতে পারি। কারণ কি স্যার? কারণ আমরা যে প্রোডাক্টিভ স্কিল যেটা আমরা জানি, তো প্রোডাক্টিভ স্কিল হচ্ছে আমাদের কোনটি? রাইটিং এবং স্পিকিং। তো রাইটিং এবং স্পিকিং আমাদের হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। এখানে বলেছে নিচের কোনটা সঠিক, তো রাইটিং একটা প্রোডাক্টিভ স্কিল, এটা আমরা বলতে পারি। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার 5। হাত চোখ সমন্বয় গড়ে তুললে কোন দক্ষতার বিকাশ ঘটে? হ্যান্ড আই কোঅর্ডিনেশন যখনই গড়ে উঠবে তখন সেটা কি ধরনের বিকাশ হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 6। শ্রবণ দক্ষতা, কথন দক্ষতা, হস্তলিখন দক্ষতা, নাকি পঠন দক্ষতা? কোয়েশ্চেন নাম্বার 6 কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 6 কারেক্ট আনসার কি হবে আপনারা একটু দেখার চেষ্টা করুন। তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কি হতে পারে যদি আমরা একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে। হ্যান্ড আই কোঅর্ডিনেশন, যে হাতও লাগে এবং চোখের সমন্বয় লাগে, হাতও প্রয়োজন হবে এবং চোখও লাগবে। তো আমরা যদি কোনো কিছু লেখি স্যার, যদি এই যে আমি লিখলাম, এখানে আমি কি লিখলাম? ক। তো লিখতে গেলে এখানে আমার হাতও লাগলো আবার চোখও লাগলো, চোখ দিয়ে আমাকে দেখতে হবে যে কি লিখলাম। তো হাতের এবং চোখের এখানে একটা কোঅর্ডিনেশন আছে, সুতরাং এটা হচ্ছে হস্তলিখন দক্ষতা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আশা করি আপনারা বুঝতে পেরেছি বা বুঝতে পেরেছেন। ফাউন্ডেশনাল স্টেজে বা বুনিয়াদী স্তরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাতৃভাষার শিক্ষা দেওয়া উচিত। ফাউন্ডেশনাল স্টেজে প্রত্যেকটা বিদ্যালয়ে কি করতে হয়? শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষা দিতে হয়। কেন দিতে হয়? মানে একদম শিশুরা যখন একদম ছোট থাকে, একদম ভেরি মানে খুব বাল্যকালে, তারা ফাউন্ডেশনাল যখন স্টেজ থাকে তখন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাতৃভাষায় তাদের শিক্ষা দিতে হয়। তার কারণ কি? এতে তারা শিক্ষণ শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। বিদ্যালয়ের ভাষা শেখা কম গুরুত্বপূর্ণ, নতুন জ্ঞান বিদ্যালয়ের ভাষায় সহজে পৌঁছে যায়, এটি শ্রেণীকক্ষের নীরবতা বজায় রাখে। কোয়েশ্চেন নাম্বার 7 যদি বলি, শ্রেণীকক্ষে নীরবতা বজায় থাকে মাতৃভাষা শিখলে। কে বলেছে? মাতৃভাষায় অনেক চিৎকার চেঁচামেচি নাই নাকি? মাতৃভাষায় কি গালির সংখ্যা অভাব আছে ভাই? তো এটা কি ব্যাপার ভাই? ছাত্ররা চাইলে অনেক হাল্লা চিৎকার অনেক কিছু করতে পারে। নতুন জ্ঞান বিদ্যালয়ের ভাষা কম গুরুত্বপূর্ণ, সাথে ভালো আনসার হবে অপশন নাম্বার 1 আমাদের ক্ষেত্রে। এতে তারা শিক্ষণ শেখার প্রক্রিয়ায় অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে। মাতৃভাষা যখনই আমরা তাদেরকে পড়াবো তখন তারা কি করতে পারে স্যার? তখন তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে ইন টিচিং লার্নিং প্রসেসে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার 1।
বিদ্যালয়ের শুরুতে শিক্ষার্থীদের মাতৃভাষার ব্যবহার করানো উচিত। যখন বিদ্যালয়ের শুরুতে অর্থাৎ ক্লাস 1 কিংবা ক্লাস 2-তে যখন বিদ্যালয় শুরু হয়, কিংবা কেজি, পাল্লা, দাড়ি, অঙ্কুর, মুকুল, কানন এগুলা যদি বলি, তো এই ক্লাসগুলোতে শিক্ষার্থীদের মাতৃভাষায় ব্যবহার বা মাতৃভাষায় তাদেরকে শেখানোটা উচিত। কেন স্যার? শিক্ষকের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। শিক্ষকের উপর এখানে চাপ সৃষ্টি করে, এটা কি চাপ সৃষ্টি করবে? এটা পাগল নাকি? শিক্ষকের কোনো চাপের কোনো ব্যাপার নেই। বিদ্যালয়ের সহজ এবং স্বাভাবিক রূপান্তরে সাহায্য করে, সবসময় শিক্ষণ ফল উন্নত করে এবং শেখাকে জটিল করে তোলে। বিদ্যালয়ের শুরুতে যদি আমরা শিক্ষার্থীর মাতৃভাষার ব্যবহার করি, তখন বিদ্যালয়টা কি হয়? সহজ এবং স্বাভাবিক রূপান্তরে সহায়তা করে। বিদ্যালয়টা অনেক সহজ এবং স্বাভাবিক রূপান্তর হয়, শিক্ষণকে জটিল করে তুলে না। সবসময় শেখার ফলটা উন্নত হবে এটা আমরা বলতে পারি না, কিন্তু বিদ্যালয়ের যেটা পরিস্থিতি এটা সবসময় সহজ এবং স্বাভাবিক থাকে যদি আমরা মাতৃভাষা ব্যবহার করি। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আমাদের অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। সামেটিভ অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য হলো, কোয়েশ্চন নাম্বার 9। তো সামেটিভ অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য কি স্যার? শিক্ষার্থীদের সফলতা বৃদ্ধি করা, অধ্যায়ের শুরুতে শিক্ষার্থীদের জ্ঞান সম্পর্কে তথ্য সংগ্রহ করা, শিক্ষাদান উন্নত করার জন্য বর্তমান বোঝাপড়া মূল্যায়ন করা, অর্জিত ফল পরিমাপ করা এবং মান নির্ধারণ করা। কোয়েশ্চন নাম্বার 9। সামেটিভ অ্যাসেসমেন্ট মানে কি? সামেটিভ অ্যাসেসমেন্ট মানে যে অ্যাসেসমেন্টে আমরা জাজমেন্টে যেতে পারি, জাজমেন্ট বা আমরা বলতে পারি ফাইনাল জাজমেন্ট। যদি আমরা বলি স্যার যে ফাইনাল জাজমেন্ট বা একটা ফাইনাল রেজাল্টে আমরা যেতে পারি। তো এখানে অর্জিত ফল পরিমাপ করা এবং মান নির্ধারণ করা। আপনি সিটেট এক্সাম এবার দিচ্ছেন, ধরে নেওয়া যাক যে আপনি সিটেট এক্সাম এবার দিচ্ছেন, কিংবা আপনি অন্য কোনো পরীক্ষা দিচ্ছেন, যে কোনো এক্সাম, বা আপনি জেটেড এক্সাম দিচ্ছেন, যাই হোক না কেন, সিটেট বলে কিংবা জেটেড বলে আপনি এক্সাম এবার দিচ্ছেন। আপনি এক্সামটা দিলেন, এক্সামের রেজাল্ট আসলো। রেজাল্টটা পরিমাপ যে করলেন, এই যে মেইন পরীক্ষাটা যে দিয়ে দিলেন, তার পর যে ফলটা আসবে, এই পরীক্ষার ভিত্তিতে আপনার চাকরি হবে কি হবে না এটা ডিপেন্ড করছে। সুতরাং জাজমেন্টাল। তো এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো স্যার, এটাকে আমরা বলবো সামেটিভ অ্যাসেসমেন্ট ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। বিভিন্ন পরিস্থিতিতে ভাষাকে কার্যকর এবং যথাযথভাবে ব্যবহার করতে হলে আমাদের কিসের প্রয়োজন? বিভিন্ন পরিস্থিতিতে আমরা ভাষাকে কার্যকর এবং যথাযথভাবে ব্যবহার করতে পারি, তো তার জন্য আমাদের কিসের প্রয়োজন? ব্যাকরণের নিয়মগুলো জানতে হবে। প্রতিটি ব্যাকরণগত বিষয়ের সংজ্ঞা জানতে হবে। ব্যাকরণের প্রতি নিয়মিত মনোযোগ দিতে হবে। না প্রাসঙ্গিক পরিস্থিতিতে ব্যাকরণের ব্যবহারগুলো শিখতে হবে। কোয়েশ্চন নাম্বার 10। আমি বারবার আপনাদের ব্যাকরণের ক্লাসে বলেছিলাম যে ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা যখনই আসবে, তখনই মনে করবেন প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিখতে হবে। তখনই আপনাদের প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিখতে বারবার বলা হচ্ছে। তো যেহেতু প্রাসঙ্গিক পরিস্থিতিতে ব্যাকরণ শিখতে হয়, তো এই ক্ষেত্রে এটা হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। ভাষা শ্রেণীকক্ষের নিচের কোন বক্তব্যটা সঠিক নয় স্যার? ভাষা শ্রেণীকক্ষের নিচের কোন বক্তব্যটা সঠিক নয়, এটা আমাদের এই ক্ষেত্রে বলতে হবে। কোলাহলপূর্ণ শ্রেণীকক্ষ অনেক সময় সক্রিয় শিক্ষণকে নির্দেশ করে। কোয়েশ্চন নাম্বার 11। শৃঙ্খলাবদ্ধ শ্রেণীকক্ষ মানেই সবাই চুপচাপ বসে থাকবে এবং শিক্ষক পড়াবেন। থিঙ্ক পেয়ার শেয়ার পুরো শ্রেণীকে কার্যক্রমে যুক্ত করার একটি উপায়। শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে গল্পের রোল প্লে আমরা করাতে পারি। কোলাহলপূর্ণ শ্রেণীকক্ষ সবসময় সক্রিয় শিক্ষণকে নির্দেশ করে, এটাও ঠিক আছে, কিন্তু শৃঙ্খলাবদ্ধ শ্রেণীকক্ষ মানে ডিসিপ্লিন ভিত্তিক ক্লাসরুম। তো ডিসিপ্লিন ভিত্তিক ক্লাসরুম মানে ছাত্ররা চুপচাপ ভাবে বসে থাকবে আর শিক্ষক পড়াবে, সেটা তো কোনো কথা না। সেটাকে তুমি ডিসিপ্লিন বলতে পারি না, সেটাকে আমরা বলতে পারি একটা ডাইরেক্ট মেথড, লেকচার মেথড বলতে পারি, যে ছাত্ররা সব চুপচাপ বসে থাকবে এবং শিক্ষক এখানে প্রফেসরের মতো লেকচার দেবেন। এটা আমাদের লেকচার মেথড আমরা বলতে পারি, তাই না? এটা তো শৃঙ্খলাবদ্ধ শ্রেণীকক্ষ, এটা হয় না। তো এখানে বলেছে নিচের কোনটা সঠিক নয়। তো শুধুমাত্র শৃঙ্খলাবদ্ধ শ্রেণীকক্ষে ছাত্ররা চুপচাপ বসে থাকবে, শিক্ষক পড়াবেন, এটাই যদি এরকম হয় তাহলে এটাকে আমরা বলতে পারি এটাই হচ্ছে শৃঙ্খলাবদ্ধ শ্রেণীকক্ষ বা ডিসিপ্লিন ক্লাসরুম। এটা আসলে না, অন্য বিভিন্ন ধরনের ডিসিপ্লিন রয়েছে স্কুলে, বিদ্যালয়ে। তো এই ক্ষেত্রে সঠিক নয় কোনটা? অপশন নাম্বার 2। ব্যাকরণ ভিত্তিক কার্যক্রম হওয়া উচিত ধারণা ভিত্তিক, জীবনমুখী, সম্পূর্ণরূপে না মুখস্থ ভিত্তিক? কোয়েশ্চন নাম্বার 12।
ব্যাকরণ ভিত্তিক কার্যক্রম হওয়া উচিত প্রসঙ্গ ভিত্তিক। কার প্রসঙ্গ? ধারণার প্রসঙ্গে। কার প্রসঙ্গে আমাদের শিখতে হবে? ধারণার প্রসঙ্গে শিখতে হবে। সুতরাং ধারণা ভিত্তিক ব্যাকরণ কার্যক্রম আমাদের শিখতে হবে। সুতরাং এই ধারণা ভিত্তিক বা কনসেপচুয়ালাইজড, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার, কোয়েশ্চেন নাম্বার 12। তারপর যদি আমরা কোয়েশ্চেন নাম্বার 13-এ যদি যাই, নিচের কোন ধারণাটি নম চমস্কি প্রস্তাব করেছিলেন? আচ্ছা, নম চমস্কি, আমরা তো নম চমস্কির নাম শুনেছি স্যার, নম চমস্কি। তো নিচের কোন ধারণাটি নম চমস্কি প্রস্তাব করেননি? শিশু জন্মগতভাবে ভাষা শেখার কোনো ক্ষমতা নিয়ে জন্মায় না। ও ভাই, কোয়েশ্চেন নাম্বার 13। তো নম চমস্কি তো বলেছেন যে শিশু জন্মগতভাবে ভাষা শেখার ক্ষমতা নিয়ে জন্মায়, শিশুর মধ্যে এলএডি থাকে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে। এখানে বলেছে নিচের জন্মায় না বলেছে, সুতরাং এটা তো ভুল নয় ডাইরেক্ট। সংস্কৃতি অনুযায়ী শিশুরা ভিন্নভাবে ভাষা শেখে। সংস্কৃতি, কালচারের কথা উনি বলেননি। কালচারের কথা কে বলেছিলেন? কালচারের কথা বলেছিলেন ভাইগোটস্কি। কালচারের কথা কে বলেছিলেন? ভাইগোটস্কি বলেছিলেন সংস্কৃতির কথা, তাই না? তো এটা তো আমাদের নম চমস্কি বলেনি, এটা আমাদের ক্যান্সেল। ইতিবাচক রেনফোর্সমেন্টের মাধ্যমে ভাষা শেখা, এটা তো রেনফোর্সমেন্টের কথাও কিন্তু আমরা নম চমস্কির মধ্যে পাই না। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন নাম্বার 3। মানুষের ভাষা অর্জনের একটি সহজাত ক্ষমতা রয়েছে। এই যে একটু আগে বললাম যে মানুষের ভাষা অর্জনের একটা সহজাত ক্ষমতা রয়েছে, যার জন্য তাদের মধ্যে একটা এলএডি ডিভাইস রয়েছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস রয়েছে, এবং যে ডিভাইস একটা সিস্টেমে কাজ করে, যে সিস্টেমের নাম হচ্ছে এলএএস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। তো এই সিস্টেমে কাজ করে। তো অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চন, কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। চলো, ইন্ডাকটিভ মেথড কোন ক্রম অনুসরণ করে যদি আমরা বলি স্যার? ইন্ডাকটিভ মেথড ভারী বিষয় থেকে হালকা বিষয়, কঠিন থেকে ভিন্ন বিষয়, পরিচিতি থেকে অপরিচিতি, না বিমূর্ত থেকে বাস্তব। ইন্ডাকটিভ, এটা আপনাদের সবার জানা আছে। কোয়েশ্চন নাম্বার 14 সবার জানা আছে ভাই। আমরা ইন্ডাকটিভ মেথডে আমরা কি পেয়েছিলাম? প্রথমে আমরা যে ম্যাক্সিম অফ টিচিং পড়েছিলাম, এখানে আমরা পড়েছিলাম নোন টু আননোন আমরা পড়েছিলাম, এবং সেই নোন টু আননোনটা হচ্ছে আমাদের কি ইন্ডাকটিভ মেথডে পড়ছে বা আরোহী পদ্ধতিতে পড়ছে। তো পরিচিতি থেকে অপরিচিতি বিষয়ে আমাদের যেতে হবে। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। আমরা এবার যাব পরবর্তী কোয়েশ্চন নাম্বার 15 কি বলেছে আমাদের। শিক্ষক শিক্ষার্থীদের বালি ভর্তি ট্রেতে আঙ্গুল দিয়ে বর্ণ শিখতে বললেন। এই কার্যক্রম, ওয়াও, একটা ট্রে ছিল, ওই ট্রে, একটা ট্রে ছিল, এটা একটা ট্রে, ঠিক আছে স্যার, এটা একটা ট্রে, এই ট্রের মধ্যে কি ছিল? সম্পূর্ণটা বালু ভর্তি ছিল। শিক্ষক কি করলেন? ছাত্রদের বললেন যে এই বালুর মধ্যে আঙ্গুল দিয়ে তারা বর্ণ লিখতে থাকলো। এই বালুতে তারা বর্ণ লেখা শুরু করলো এইভাবে। এই বালুর মধ্যে তারা এইভাবে ক, খ, গ, ঘ, এইভাবে বালুর মধ্যে তারা লেখা শুরু করলো। এখানে কার্যক্রমের মেন উদ্দেশ্যটা কি? কোয়েশ্চন 15 যদি আমরা বলি, আনন্দময় পরিবেশ সৃষ্টি করা, পরিষ্কার ও নোংরা হাতের পার্থক্য বোঝানো, সূক্ষ্ম পেশি নিয়ন্ত্রণ বা ফাইন মোটর স্কিল শক্তিশালী করা, না বাড়ির কথা ভুলিয়ে রাখা। বাড়ির কথা ভুলিয়ে রাখা কোনো ব্যাপার নেই, এখানে কারেক্ট আনসার হবে, এখানে তার ফাইন মোটর স্কিলটা ডেভেলপ করানো হচ্ছে। সূক্ষ্ম যেগুলো, তার আঙ্গুল, তার যে ক্ষুদ্র, যে কিভাবে কলম ধরতে হয়, কিভাবে আঙ্গুল নাড়াচাড়া করতে হয়, এগুলো হচ্ছে তার ফাইন মোটর স্কিল। তো এখানে তার ফাইন মোটর স্কিলটাকে শক্তিশালী করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার ফাইন মোটর স্কিল ডেভেলপ করা বা শক্তিশালী করা। নিচের কোনটি ভুল সংশোধনের সর্বোত্তম কৌশল? ভুল সংশোধন বা কারেকশনের ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় বা সর্বোত্তম উপায় কোনটি? কথা বলার সঙ্গে সঙ্গে ভুল সংশোধন করা, বলার সঙ্গে সঙ্গে ভুল সংশোধন করবেন না স্যার। আমরা কখনো বলার সঙ্গে সঙ্গে ভুল সংশোধন করি না, ছাত্রদের কিছুটা সময় আমাদের দিতে হয়। পুরো শ্রেণীকক্ষ একসঙ্গে ভুল সংশোধন করানো, আরে একসঙ্গে আমরা একদম খিচুড়ির মতো হচপচ বানিয়ে খেয়ে দিলাম, কাজ হবে না ভাই, কাজ হবে না। শিক্ষার্থীর ভুল কখনোই সংশোধন না করে, আরে ভাই যদি আমরা ভুলগুলো সংশোধন না করি তো তার ভুলটা ভুলেই থেকে যাবে, তো আমরা শিক্ষক হিসেবে কি করবো স্যার? আমাদের কোনো কাজ আছে স্যার, আমাদের ভুল শুধু পড়তে হবে স্যার। তো এই ক্ষেত্রে এটাও তো কারেক্ট নয়। ভুল বিশ্লেষণ করে প্রয়োজনীয় অংশ পুনরায় তাকে শিখিয়ে দেওয়া, পরবর্তী সময় তাকে আমরা যে টাস্কটা দিলাম, টাস্কটা শেষ হওয়ার পর
তার সেই ভুলগুলাকে অ্যানালাইজ করে পরবর্তী সময়ে যে প্রয়োজনীয় সে ভুল যেগুলো করেছিল এগুলা পরবর্তী সময়ে আমাদের সংশোধন করতে হবে। তো এই ক্ষেত্রে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। চলো, ভাষা শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের অভিধান ব্যবহারে দক্ষ করে তুলতে নিচের কোনটি সঠিক উপায় নয়? আচ্ছা, ভাষা শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের আমরা অভিধান ব্যবহারে দক্ষ করে তুলব। অভিধান মানে কি স্যার? মানে ডিকশনারি। তো ডিকশনারি ব্যবহার করতে যদি দক্ষ করে তুলতে চাই তাহলে নিচের কোনটি আমাদের এখানে স্বাভাবিক উপায় নয় বা সঠিক উপায় নয়, হুইচ ইজ নট কারেক্ট রিগার্ডিং ইউজ ডিকশনারি। শব্দের পার্ট অফ স্পিচ খুঁজে বের করা, প্রাসঙ্গিক অর্থ নির্বাচন করা, তার বানান দেখা, প্রতিটি নতুন শব্দের জন্য শিক্ষকের কাছে যাওয়া। কোয়েশ্চেন নাম্বার 17। দেখো, আমরা যদি ডিকশনারিতে যাই তো পার্ট অফ স্পিচ খুঁজে বের করতে পারি, প্রাসঙ্গিক অর্থ ডিকশনারিতে পেয়ে যাই, বানানও দেখতে পারি। তো আবার যদি আমরা ডিকশনারি ব্যবহার করি তাহলে শিক্ষকের কাছে কেন যাবো স্যার? ডিকশনারি যদি ব্যবহার করি তো ডিকশনারি আবার ব্যবহার করতে গেলে শিক্ষকের কাছে কেন যাব? তো এটা তো সঠিক নয়। তো অপশন নাম্বার ডি is the right answer of this question. তারপর কি বলেছে? কোয়েশ্চন নাম্বার 18 কি বলেছে? ভাষা শ্রেণীকক্ষে শিশুরা অনেক সময় নিজেদের প্রথম ভাষা শিখতে সমস্যা পড়ে। ভাষা শ্রেণীকক্ষে শিশুরা অনেক সময় কি করে? নিজেদের প্রথম ভাষা শিখতে সমস্যায় পড়ে। তার কারণ নিজের ভাষা শেখা তার কাছে আকর্ষণীয় নয়। বিদ্যালয়ের ভাষা ঘরের ভাষার তুলনায় বেশি আনুষ্ঠানিক। তারা ভাষাটি আগেই জানে, তাই আবার শেখার প্রয়োজন মনে করে না। বিদ্যালয়ের ভাষাটি শেখা তাদের জন্য কঠিন। ভাষা শ্রেণীকক্ষে অনেক সময় শিশুরা নিজেদের প্রথম ভাষা শিখতে তারা সমস্যায় পড়ে যায়। তো এর কারণটা কি যদি আমরা বলি? কোয়েশ্চন নাম্বার 18। তো এটা হচ্ছে বিদ্যালয়ের ভাষাটা ঘরের ভাষার তুলনায় যদি একটু বেশি আনুষ্ঠানিক হয়ে যায়, অর্থাৎ ঘরের ভাষাটা আমরা আঞ্চলিক ভাষায় যদি বলি আর বিদ্যালয়ের ভাষাটা যদি অরিজিনাল একটা ফ্রেম ল্যাঙ্গুয়েজে হয় বা বেশি আনুষ্ঠানিক হয়ে যায়, যদি মাতৃভাষার মধ্যে যদি একটা মানে এই আঞ্চলিকতার যদি একটা বিশেষ প্রভাব দেখা যায় তখন এই ক্ষেত্রে সমস্যা হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। চলো, তারপর যদি আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 19 কোথায় রয়ে গেল ভাই? শিক্ষার্থীদের লিখন দক্ষতা মূল্যায়নের সর্বোত্তম উপায় কোনটি? লিখন দক্ষতা, রাইটিং স্কিল। আমরা যদি তার রাইটিং স্কিলটা ডেভেলপ করতে চাই তবে আমাদের কি করতে হবে? পাঠ্য বই ভিত্তিক প্রশ্নের উত্তর লেখাতে হবে, ডিকটেশন করাতে হবে, নিজের অভিজ্ঞতা লেখাতে হবে না, সুন্দর হাতের লেখায় প্রতিযোগিতা করাতে হবে। কোয়েশ্চন নাম্বার 19 কি হবে যদি আমরা দেখি? লিখন দক্ষতা মূল্যায়ন করতে চাই তো এখানে প্রতিযোগিতা স্যার, কম্পিটিশন স্যার কাটো স্যার, বইয়ের সবগুলা প্রশ্নের উত্তর লেখো স্যার, মহাপণ্ডিত বলো স্যার, আমরা পণ্ডিত বানাই না স্যার, কাটো স্যার। শ্রুতি লিখন, ডিকটেশন হবে না, নিজের অভিজ্ঞতা লেখা, সেলফ এক্সপেরিয়েন্স। সে যদি তার নিজস্ব অভিজ্ঞতা, তার ফ্রি রাইটিং, এটাকে বলা হয় ফ্রি রাইটিং। তার ফ্রি রাইটিং, তার মনে যা হয়, যা সে ভালো বুঝবে, যা তার মনে হবে, তাকে একটা নির্দিষ্ট একটা ক্লু বা একটা টপিক তাকে আমরা ছেড়ে দিলাম, এই টপিকের উপর তার যা ভালো মনে হবে সে যদি এই ব্যাপারগুলো যদি ভালো করে লিখে দিতে পারে তাহলেই ফ্রি রাইটিং এর নিজের অভিজ্ঞতা যদি সে লেখার চেষ্টা করে বা ভালো করে লিখে নেয় তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার, তার লিখন দক্ষতা এই ক্ষেত্রে বৃদ্ধি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ফ্রি রাইটিং আমরা করাবো, তার অভিজ্ঞতার ভিত্তিতে তার নিজস্ব অভিজ্ঞতা আমরা লিখতে দিব, তাহলে তার কি হয়ে যাবে? লিখন দক্ষতাটা বৃদ্ধি হয়ে যাবে। ভাষার কার্যকরী বা ফাংশনাল দিকটি গুরুত্ব পায় কোন ভাষা শিক্ষণ পদ্ধতিতে? ভাষা শিক্ষার যেটা কার্যকরী বা ফাংশনাল যেটা দিক, এটা গুরুত্ব পাবে কোন ভাষা শিক্ষণ পদ্ধতিতে? কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ নাকি ট্রেডিশনাল অ্যাপ্রোচ? কোয়েশ্চন নাম্বার 20। ভাষা শিক্ষা কার্যকরী বা আরো বেশি ফাংশনাল হবে কমিউনিকেটিভ অ্যাপ্রোচে বা যোগাযোগ ব্যবস্থায়। আমরা যত বেশি মানুষের সঙ্গে কথাবার্তা বলবো, কথাবার্তা বলতে বলতে আমাদের ভাষাটা বেশি কার্যকরী হয়ে যাবে। তো সেই জন্য বলা হচ্ছে যে কার্যকরী যোগাযোগমূলক পদ্ধতি বা কমিউনিকেটিভ অ্যাপ্রোচে আমাদের কি করতে হবে স্যার? আমাদেরকে ভাষাটা খুব ভালো করে গুরুত্ব পাবে।
আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 21-এ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পঠন দক্ষতা মূল্যায়নের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? আমরা রিটেনে দেখলাম, এবার আমরা যাব পঠন দক্ষতা মূল্যায়নে। প্রাথমিক স্তরের শিশুদের যদি আমরা পঠন দক্ষতা মূল্যায়ন করতে চাই, তো নিচের কোনটি বেশি উপযুক্ত? যদি পঠন দক্ষতা যদি যাই, বর্ণ চিহ্নিত করতে হবে, বিরাম চিহ্ন সম্পর্কে জানতে হবে, পাঠ্যাংশ অনুধাবন বা কম্প্রিহেনশন বিষয়ে করতে হবে, না সাবলীলভাবে পড়ার দক্ষতা থাকতে হবে? কি হবে কোয়েশ্চেন নাম্বার 21? কি হতে পারে 21? হোয়াট ইজ রিডিং? হোয়াট ইজ রিডিং? হোয়াট ইজ রিডিং ভাই? রিডিং মিন্স আন্ডারস্ট্যান্ডিং, আর রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং মানে একটা জিনিস পড়ে আমরা সেই জিনিসটাকে বুঝবো। আমি বারবার বলি যে নো পার্কিং যদি লেখা থাকে, তারপরেও যদি আপনি গাড়ি রেখে দেন, তাহলে এই নো পার্কিংটা লেখে আপনি বুঝলেন কি, পড়লেন কি? এটাকে পড়া বলে না ভাই, এটাকে দেখা বলে। দেখে আপনি বাইকটা রেখে এলেন, যদি পড়তেন তাহলে বাইক রাখতেন না, আপনার ফাইন লাগতো না ভাই। ব্যাপার ভাই, বুঝার চেষ্টা করুন ভাই, কি ভাই আপনি মহা সমস্যা ভাই। চলো, তো এই ক্ষেত্রে কম্প্রিহেনশন বা পাঠের অনুধাবন অর্থাৎ কি? অর্থাৎ ওই পাঠটা পড়ে আমাকে জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে স্যার, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। তো আন্ডারস্ট্যান্ডিং বা ভালো করে যদি বুঝতে হয়, তাহলে আমার পঠন দক্ষতা হলো কি না হলো না এটা বুঝতে গেলে আমাকে কি করতে হবে? ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে হবে। চলো, ভাষা এবং শারীরিক গতিবিধির সমন্বয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠা যে পদ্ধতি, ওয়াও, এটা আমরা গত যে কয়েকটা সিরিজ আমরা আপলোড করেছি, এখানে প্রিভিয়াস এর কোয়েশ্চনে কিন্তু এই প্রশ্নটা হালুয়া প্রশ্ন ভাই, হালুয়া ভাই, হালুয়া প্রশ্ন, বুড়িয়া কোয়েশ্চন ভাই। কোয়েশ্চন নাম্বার 22, বড় তাড়াতাড়ি কি হবে ভাই? ভাষা এবং শারীরিক গতিবিধির সমন্বয়ের উপর ভিত্তি করে উঠা। এক এক এক, নাক আমাদের এক, দুই দুই দুই, চোখ আমাদের দুই, ঠিক আছে ভাই? পাঁচ পাঁচ পাঁচ, হাতের আঙ্গুল পাঁচ। এই যে আমি বললাম ভাই, এটা কি ধরনের অ্যাপ্রোচ? কি ধরনের অ্যাপ্রোচ? এক এক এক, নাক আমাদের এক বলে নাকে যখন ধরে দিচ্ছি, তখন এটা হচ্ছে টিপিআর, টোটাল ফিজিক্যাল রেসপন্স। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমি টাচ করছি, পড়াতে পড়াতে মাথা, নাক, কান সব জায়গায় আমি টাচ করেছি। দ্যাট ইজ কল টোটাল ফিজিক্যাল রেসপন্স বা টিপিআর, যেটাকে বলা হবে ভাষার সঙ্গে সঙ্গে আমার শারীরিক গতিবিধিরও আমি এখানে কি করাচ্ছি স্যার? আমি এখানে সমন্বয় করাচ্ছি। চলো, ক্লাসটা কেমন লাগছে আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আমরা আপনাদের অপেক্ষা থাকলাম, তাড়াতাড়ি আপনারা জানান কেমন লাগছে ক্লাসটা আপনাদের। চলো, পরবর্তী প্রশ্ন, গ্রামার ট্রান্সলেশন মেথড নিচের কোন বিষয়টির উপর গুরুত্ব দেয় না? গ্রামার ট্রান্সলেশন মেথডে নিচের কোন বিষয়টির উপর গুরুত্ব দেবে না? ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, যেটা কোন বিষয়ের উপর গুরুত্ব দেবে না? মাতৃভাষা শিক্ষণের মাধ্যমে ব্যাকরণের গুরুত্ব, যোগাযোগমূলক দক্ষতা, না ভাষা সাবলীলভাবে ব্যবহার করার সক্ষমতা? কোয়েশ্চন নাম্বার 23 কি হবে স্যার? গ্রামার ট্রান্সলেশন মেথডে আমরা মাতৃভাষার মাধ্যমে শিখতে পারি, ইয়েস, মাতৃভাষা ট্রান্সলেট করে শেখানো হয়, ব্যাকরণের গুরুত্ব আছে, ভাষাটা সাবলীলভাবে করতে পারে, কিন্তু এখানে যোগাযোগের কোনো দক্ষতা বৃদ্ধি এখানে আমরা দেখতে পাইনি, সুতরাং গুরুত্ব দেবে না। যোগাযোগমূলক দক্ষতার ক্ষেত্রে এখানে কোনো বেজ আমরা দেখতে পাই না, সুতরাং কারেক্ট আনসার এই ক্ষেত্রে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নিচের কোনটি প্রি রিডিং কার্যক্রমের সমর্থন করে? প্রি রিডিং, নিচের কোনটি প্রি রিডিং কার্যক্রমকে সমর্থন করছে? প্রি রিডিং, হোয়াট ডু মিন বাই প্রি রিডিং? প্রি রিডিং মানে রিডিং এর আগের যেটা কাজ। তো রিডিং মানে পড়া, পড়ার আগে আমরা কি করি স্যার? পড়ার আগে তো নেচে নেই, ওয়াও ঝিঙ্কালালা ঝিঙ্কালালা, এদেরকে কি নাচি ভাই? নাচি তো না। তো অ্যাকর্ডিং টু অপশন আমাদের দেখতে হবে যে পড়ার আগে আমরা কি করি। কোয়েশ্চেন নাম্বার 24, চলো, প্যারাগ্রাফিং টাস্ক ব্যবহার করা। প্যারাগ্রাফিক টাস্ক মানে ছোট ছোট প্যারাগ্রাফ করা। প্যারাগ্রাফ আমরা তখনই করতে পারবো যখন আমরা পড়া শেষ করে দেবো, না ভাই হচ্ছে না। প্রেডিকশন টাস্ক, আচ্ছা, পাঠ্যাংশের সারসংক্ষেপ লিখতে পারা। একটা পাঠ আমরা যখন পড়া শেষ করে দিই, তখন আমরা পাঠের সারমর্ম লিখতে পারি। আর ব্যাকরণ হচ্ছে প্রসঙ্গক্রমে ব্যাকরণ শেখা, মানে একটু জায়গা পড়লাম, তো পড়ার পরে আমরা ওই 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 জায়গাতে আমরা কি কি ব্যাকরণ আছে ওইটা দেখবো, তো এটাও না। প্রেডিকশন টাস্ক ব্যবহার করা, প্রেডিকশন মানে কি হতে পারে। একটা চ্যাপ্টারের নাম দেখা মাত্র আমরা অনুমান করে নিতে পারি ইঁদুর এবং বিড়াল, একটা চ্যাপ্টারের নাম, চ্যাপ্টারের নাম ইঁদুর এবং বিড়াল। আপনার কি মনে হবে? ইঁদুরটা বিড়ালটাকে খেয়ে নেবে? ইঁদুরের পেটে বিড়ালটা চলে যাবে? এটা আপনি ভাববেন?
এটা তো কখনো ভাববেন না। নাম দেখলেই আপনি ভাববেন যে ওয়াও, ও বিড়ালটা ইঁদুরটাকে পশ শেষ করে নিয়েছে, এটাই ভাববেন। তো তো এটা হচ্ছে প্রেডিকশন। নাম জানা মাত্র যে প্রেডিকশন করে নেবেন, এটা হচ্ছে পঠন পূর্ববর্তী কাজ। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। চলো क्वेश्चन नंबर 25, पोर्टफोलियो असेसमेंट। वाह, पोर्टफोलियो भाई, पोर्टफोलियो हलवा भाई, बढ़िया भाई, क्या बात करते हैं भाई आप लोग। या प्रश्न देखे भाई मेरा दिमाग भी घूम जाएगा, आप लोग क्या क्या करते हैं। चलिए आंसर बताते भाई, चलिए आप लोग बताइए आंसर, आप लोग बताइए, मुझे कृपा करके आप लोग आंसर बताइए। পোর্টফোলিও অ্যাসেসমেন্ট সম্পর্কে নিচের কোন বক্তব্যটা সঠিক নয়? পোর্টফোলিও অ্যাসেসমেন্ট প্রত্যেকটা ক্লাসে আমি বারবার বলি, যেখানে ছাত্রদের প্রত্যেকটা দিনের কাজ, তাদের প্রত্যেকটা দিনের খতিয়ান, তারা কি কি কাজ করছে সেগুলা যখনই আমি একটা ফাইলে কিংবা ফোল্ডারে বেঁধে রাখবো, এবং যেটা আমার সিসিতে কাজ লাগবে, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ এভলিউশনে আমার যখন এই কাজ আসবে, এই ফাইল বা ফোল্ডার আমি খুলবো, এটাকে বলা হয় পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। তো এখানে কি বলেছে, নিচের কোনটা সঠিক নয় বলুন? 25 কি হবে? কি হবে স্যার 25? এতে শিক্ষার্থীদের শেখার প্রমাণ প্রদান করে। শিক্ষার্থীরা কতটুকু শিখতে পারেছে, শিখতে পারেনি, এটা প্রদান করবে, মানলাম। স্বনির্ভর হতে সাহায্য করবে, আত্মমূল্যায়ন এবং শেখার পর্যবেক্ষণ সাহায্য করবে। এটি একবারের মূল্যায়ন পদ্ধতি। ও ভাই, ও দাদা, ও দিদি, একবার দেখে যাও না কি বলি আমি। ও দাদা, দিদি, ফাইল এবং ফোল্ডারে প্রতিদিনের কাজ আমরা রাখছি ভাই, প্রত্যেক দিনের কাজ রাখছি। এটা একবারের নয় ভাই, এটা বারে বারে, যতদিন ক্লাস হবে, যতটা পিরিয়ড হবে, প্রত্যেকটা পিরিয়ডের পার ডে যদি আমার 7 পিরিয়ড হয়, 7 টপিক থাকে, তো প্রত্যেক দিন 7 বারের 7টা অ্যাক্টিভিটিস আমরা ফোল্ডারে রাখতে পারি বা ফাইলে রাখতে পারি, যদি আমি চাই। না হলে একটা তো রাখতেই পারি প্রত্যেক দিন। 200 দিন বছরের ক্লাস হবে, তো 200 দিনের 200টা হবে, 200 বার হবে, সেটা একবারের মূল্যায়ন পদ্ধতি হবে না। তো সেটা সত্য নয়। কোনটা? অপশন নাম্বার ডি। বড়িয়া ভাই, আর কি বলবো ভাই আপনাকে ভাই, ফাটাফাটি ভাই। চলো ভাই, চলো নেক্সট কোয়েশ্চন দেখে নেওয়া যাক। চলো, লেখা শেখার ক্ষেত্রে স্ক্রিবলিং, লিখনের ক্ষেত্রে স্ক্রিবলিং বা আঁকিবুকি করা একটি গুরুত্বপূর্ণ ধাপ। কারণ শিশুরা চেষ্টা করে, কিসের চেষ্টা করে? ও আচ্ছা, এটা প্রশ্ন অলরেডি একবার দেখিয়ে দিচ্ছি। নিজেদের আঁকা দাগগুলির অর্থ তৈরি করতে। শিশুরা যে দাগগুলা, যে অঙ্কন মকন করে, এগুলার অর্থ ঠিকঠাক ভাবে আছে কিনা না, তারা কিন্তু এই যে, এটা কি, এটা কি, এটা কি, জানি না কি, কিন্তু একটা শিশু যদি এটা অঙ্কন করে, তার নিশ্চয়ই এটার কোনো না কোনো একটা অর্থ আছে। তো শিশুটা তার অর্থটা তৈরি করতে ব্যবহার করে। এটা একটা শিশুর বাবাকে অঙ্কন করেছে, শিশুর মাকে অঙ্কন করেছে, কি জানি কি একটা অঙ্কন করেছে ভাই, কিন্তু তার একটা নির্দিষ্ট অর্থ আছে শিশুর কাছে। চলো বড়িয়া বাদ। 27 ব্যাকরণ ভিত্তিক কার্যক্রম হওয়া উচিত। আচ্ছা, 27 এই কোয়েশ্চেনগুলো অলরেডি একবার হয়ে গেছে, আবার রিপিটেড চলে আসছে স্যার। অলরেডি একবার আমরা আগে দেখিয়ে দিয়েছি। 27, 28, 29, 30 এগুলো হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা 31-এ যাই। চলো 31। কম্প্রিহেন্সিবল ইনপুট বলতে বোঝায়, কম্প্রিহেন্সিবল ইনপুট I+1, যতটুকু আপনার মধ্যে আছে আপনি ততটুকু জানেন, ভালো ব্যাপার। দ্যাট ইজ কল আই ইনপুট। আপনার কাছে যতটুকু আছে ছাত্র কাছে ভালো, যদি তাকে একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু সে আরো বেশি শিখতে পারবে। এই জন্য বলা হচ্ছে +1। এটা বলতে আমরা কি বুঝি? ও 31 নম্বর প্রশ্ন কি বলেছে? 31, শিক্ষা সামগ্রী শিক্ষার্থীর বর্তমান দক্ষতার চেয়ে সামান্য উচ্চ স্তরের হওয়া উচিত। বড়িয়া ভাই, যা আছে দক্ষতা, যা আছে তা তো আই, একটু বেশি দেওয়া উচিত, মানে +1। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। শিক্ষার্থীদের নিজেদের চেয়ে উচ্চ স্তরের শিক্ষার্থীর জুটি বাঁধা উচিত। এখানে জুটি বুটি নাই ভাই। শক্তি দুর্বলতা চিহ্নিত করে লক্ষ্য নির্ধারণ করতে হবে। এটা তুলই না, আমি ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট করছি। শিক্ষার্থীদের স্বাধীনভাবে বাড়ির কাজ করতে উৎসাহিত দেওয়া উচিত, তেমন কোনো ব্যাপার না। কারেক্ট আনসার অপশন নাম্বার 1। ভাষা শেখার অবচেতন প্রক্রিয়াকে কি বলা হয়? আনকনসিয়াস মাইন্ড। চলো 32, মজার কোয়েশ্চন ভাই। 32 মজা কা সব। 32 তাড়াতাড়ি বলো। 32
ভাষা শেখার অবচেতন বা আনকনসিয়াস প্রসেস। তো আনকনসিয়াস প্রসেসকে আমরা কি বলতে পারি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ এডুকেশন। না ভাই, ল্যাঙ্গুয়েজ এডুকেশন বলে কোনো কিছু নেই। ল্যাঙ্গুয়েজ টিচিং মানে তো ভাষা শেখার কোনো ব্যাপার নেই। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার অবচেতন মনে যদি আমরা করি তখন সেটা হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ দ্য রাইট অ্যান্সার। আর যদি কনসিয়াস এখানে আনকনসিয়াসের জায়গায় আমরা যদি কনসিয়াস যদি আমরা করি তখন সেটা হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট। তারপর আমরা যদি দেখি 33, নিচের কোনটি ভাষা শেখার ক্ষেত্রে সহায়ক নয়? তো ভাষা শেখার ক্ষেত্রে কোনটি সহায়ক নয় যদি আমরা দেখি 33, ভাষার পর্যাপ্ত এক্সপোজ তৈরি করতে ভুলের প্রতি অসহিষ্ণু মনোভাব, সহায়ক পরিবেশ সৃষ্টি করা, না শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা। তো ভাষা শেখার ক্ষেত্রে সহায়ক নয় যদি বলি তো কখনো অসহিষ্ণু মনোভাব আমরা হতে পারি না ভুলের প্রতি, সুতরাং এটা সহায়ক নয় হচ্ছে অপশন নাম্বার বি, এটা হবে কারেক্ট আনসার। অডিওলিঙ্গুয়াল মেথড, অডিওলিঙ্গুয়াল মেথড যে মেথড আছে এই মেথডে প্রধানত কোন দক্ষতার উপর জোর দেবে? প্রধানত কোন দক্ষতার উপর বেশি জোর দেওয়া হয় অডিও ল্যাঙ্গুয়েজ মেথডে? কোয়েশ্চেন নাম্বার 34-এ যদি আমরা যাই 34, এটা হচ্ছে শোনা এবং বলা, লিসেনিং এন্ড স্পিকিং এর ক্ষেত্রে আমরা অডিও ল্যাঙ্গুয়েজ মেথড কিন্তু বহুত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো আমরা যাই তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 35। কোন শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থী নিজের অভিজ্ঞতার ভিত্তিতে নতুন জ্ঞান নির্মাণ করে? কোন শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তারা নতুন জ্ঞান তৈরি করবে? কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, মাল্টি স্কিল অ্যাপ্রোচ, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, নাকি কমিউনিকেটিভ অ্যাপ্রোচ? নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে নতুন জ্ঞান তৈরি করে। নতুন জ্ঞান তৈরি করবে কোথায় স্যার? আগে বলেছিলাম কনস্ট্রাকটিভিস্ট, যেখানে কোনো কিছু তৈরি করা হয়, উৎপাদন করা হয়, ঘাঁটি কনস্ট্রাকটিভিজম। তো এখানে তার নতুন জ্ঞান তৈরি করছে তার অভিজ্ঞতার মাধ্যমে, এটা কারেক্ট আনসার হবে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। রিডিং স্কিলের ক্ষেত্রে স্কিমিং বলতে কি বোঝায়? রিডিং স্কিলের মধ্যে একটা স্কিমিং, তারপর হচ্ছে স্ক্যানিং, ইন্টেনসিভ, এক্সটেন্সিভ আমরা বলি রিডিং এর পার্ট। তো রিডিং এর একটা পার্টের নাম হচ্ছে স্কিমিং। তো স্কিমিং বলতে আমরা কি বুঝি? উচ্চ স্বরে পাঠ পড়ার একটা কৌশল, মূল বা সাধারণ ধারণা দ্রুত বোঝার কৌশল, নির্দিষ্ট তথ্য খোঁজার কৌশল। যখন আমরা নির্দিষ্ট তথ্য যখন খুঁজবো এটাকে বলা হবে স্ক্যানিং। প্রত্যেকটা অনুচ্ছেদের প্রথম বাক্য পড়ার কৌশল, এই ধরনের কোনো কৌশল নাই। উচ্চ স্বরে যখন পাঠ করব তখন সেটা হয়ে যাবে লাউড রিডিং। উচ্চ স্বরে যখন আমরা পাঠ করবো এটাকে বলা হয় লাউড রিডিং। তো 36-এর কারেক্ট আনসার হচ্ছে মূল বা সাধারণ ধারণা যখন বুঝবো, সাধারণ ধারণা যখন বোঝার জন্য আমরা পড়বো এটাকে বলা হবে আমরা স্কিমিং, অপশন নাম্বার বি। বা আনন্দের জন্য কোনো কিছু গল্পের বই পড়া বা আনন্দের জন্য পড়া যদি কোনো কিছু বলা হয় তখন সেটাকে আমরা বলতে পারি স্কিমিং। আনন্দের জন্য যদি পড়া হয় তখন আমরা সেটাকে কি বলি স্যার? এক্সটেন্সিভ রিডিং। দুঃখিত, আনন্দের জন্য যদি কিছু পড়া হয় সেটাকে আমরা স্কিমিং বলি না, সেটাকে আমরা বলি এক্সটেন্সিভ রিডিং। কোনো বিশ্বাস, আচরণ বা যুক্তির ভিত্তি হিসাবে কাজ করে এমন মৌলিক সত্য বা নীতিকে আমরা কি বলি? কোনো বিশ্বাস, আচরণ বা যুক্তির ভিত্তি হিসাবে কাজ করে এমন মৌলিক সত্য বা যে নীতি রয়েছে এই নীতিকে আমরা কি বলতে পারি? কোয়েশ্চেন নাম্বার 37, এটাকে প্রিন্সিপাল বলবো, ল্যাঙ্গুয়েজ বলবো, লার্নিং বলবো, না যুক্তি বলবো? 37 কি হবে? আরে ভাই কমেন্ট বক্সে কারেক্ট আনসার দিন ভাই, তাড়াতাড়ি কি বলছো? সমস্যা ভাই, আপনার কোনো আনসার করছে না ভাই, আর তাতে আনসার করুন না ভাই। ও ভাই তাতে আনসারটা করুন কি হবে? কোনো বিশ্বাস, আচরণ বা যুক্তির ভিত্তি হিসাবে কাজ করে এমন মৌলিক সত্য বা যে নীতি, এই নীতিকে কি বলা হয় ভাই? নীতিকে বলে প্রিন্সিপাল। ঠিক আছে, চলো শিক্ষণ পদ্ধতি আমাদের বলে ভাই টিচিং মেথড আমাদের কি বলে? আপনার কাছে টিচিং মেথড এসেছিল, এসে কি বললো আপনাকে? কিছু বলে নাই? কি দুর্ভাগ্য আপনার। আমার কাছে এসেছিল তো ওই দিন টিচিং মেথড, আমার কাছে এসেছিল, এসে বললো কি করছিস, ভালো আছিস? আমার হ্যাঁ ভালো আছি, তুই কেমন? বল আমি কেমন, হ্যাঁ আমি কেমন, আমি কেমন বলেছে কি আমি কেমন। এই দেখুন আমাকে জিজ্ঞাসা করলো আমি কেমন, তো কেমন দিয়ে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে আমি কেমন। মানে কেমন করে আমি পড়াবো,
আমি কিভাবে পড়াবো, এটা হচ্ছে কারেক্ট আনসার। টিচিং মেথড আমাকে এসে বললো কেমন আছো, কেমন মানে কি, মানে কিভাবে, ঠিক আছে না, কিভাবে পড়াচ্ছ, ঠিক আছে। এই দেখুন জাস্ট কোরিলেট করলাম আর কি। তো কিভাবে পড়াতে হবে এটা আমার টিচিং মেথডে বলে দেয়। টিচিং মেথডটা কিছু না, টিচিং হোয়াট ইজ টিচিং মেথড যদি বলা হয়, তো যে পদ্ধতির মাধ্যমে আমরা শিশুদের শিক্ষা দান করি, যে পদ্ধতির মাধ্যমে অর্থাৎ কি করে শিশুদেরকে পড়াতে হয়, এটার নামই হচ্ছে শিক্ষণ পদ্ধতি বা টিচিং মেথড। ভাষা শিক্ষায় রোল প্লে, পাজল, রিডল এবং কুইজকে কি বলা হয়? ভাষা শেখার ক্ষেত্রে যদি আমরা রোল প্লে বলি বা পাজল বলি বা কুইজ বলি, এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা একটা মেথড বলি, অ্যাপ্রোচ বলি, টিচিং টেকনিক বলি, নাকি প্ল্যানিং বলি? 39 কি বলি স্যার? এগুলো হচ্ছে এক একটা টিচিং টেকনিক, এগুলা হচ্ছে এক একটা টিচিং টেকনিক। সামেটিভ অ্যাসেসমেন্ট, আচ্ছা স্যার হোয়াট ইজ সামেটিভ অ্যাসেসমেন্ট স্যার? সামেটিভ অ্যাসেসমেন্টটা কি স্যার? সামেটিভ অ্যাসেসমেন্ট সমষ্টিগত মূল্যায়ন যাকে বলা হয় বাংলায়। শিক্ষার্থীর অর্জন সম্পর্কে চূড়ান্ত ফলাফল করা। কোয়েশ্চেন নাম্বার 40 আনসার পেয়ে গেছি। ফাইনাল জাজমেন্ট, চূড়ান্ত রেজাল্ট, এটাই তো আনসার। আচ্ছা, শিক্ষার্থীর শেখার প্রক্রিয়ার উপর গুরুত্ব দেয় না, শেখার প্রক্রিয়ার উপর কোনো গুরুত্ব দেয় না, এটা ডিউরিং হবে না, ডিউরিং যখন হবে ফরম্যাটিভ হবে। সাপ্তাহিক পরীক্ষা পরিচালনা করা, অধিক গঠনমূলক এবং ইতিবাচক না। সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে যেটা চূড়ান্ত ফাইনাল জাজমেন্ট, ফাইনাল রেজাল্ট, ফাইনাল জাজমেন্ট আমাদের দেবে। এটা হচ্ছে কি স্যার? এটা হচ্ছে আমাদের চূড়ান্ত জাজমেন্ট বা চূড়ান্ত রেজাল্ট, এটা হবে আমাদের এই ক্ষেত্রে সামেটিভ অ্যাসেসমেন্টের কারেক্ট আনসার। চলো তারপর আমরা চলে যাই 41-এ। লেখার ক্ষেত্রে পিয়ার ফিডব্যাক মানে কি? লিখনের ক্ষেত্রে পিয়ার ফিডব্যাক বা সহপাঠীর প্রতিক্রিয়া বলতে আমরা কি বুঝি? যখন ছাত্ররা লিখবে তখন আমরা যখন পিয়ার ফিডব্যাক করব বা সহপাঠীর প্রতিক্রিয়া দেখব, তখন আমরা কি করে নেব? কোয়েশ্চন নাম্বার 41 কি হবে স্যার? কখনোই ব্যবহার করা উচিত নয় ভাই, সঙ্গী সাথী যাই হোক না কেন ভাই, ফিডব্যাক কিন্তু নিতেই হবে। ফিডব্যাক ইজ মোস্ট ওয়েলকাম এন্ড ফিডব্যাক ইজ মোস্ট, এই জন্য আমি বলি যে আপনাদের ক্লাসটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের ফিডব্যাকটা আমাদের নেওয়ার দরকার। আপনারা যদি বলেন যে স্যার এই সিস্টেমে নয় অন্য সিস্টেমে পড়া, যেভাবে সেইভাবে করবো, আমাদের ভালো হবে, তাই না? ফিডব্যাক ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো ফিডব্যাক নেওয়াটা কখনো উচিত নয়, এটা ভুল। শিখন প্রক্রিয়া ব্যবহার করা উচিত নয়, 100% উচিত ভাই। মাঝে মাঝে ব্যবহার করা উচিত নয়, নিয়মিতভাবে ফিডব্যাক ব্যবহার করতে হবে, রেগুলারলি ফিডব্যাক ব্যবহার করতে হবে। আপনারা যেভাবে বলবেন যে স্যার এইভাবে বুঝালে আমরা বুঝতে পারি, ঠিক একই পদ্ধতিতে আমরা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। দ্যাট ইজ নোন অ্যাজ ফিডব্যাক। ভাষা শ্রেণীকক্ষে আমাদের 4টি ভাষাগত দক্ষতাকে তৈরি করতে হবে, সম্মিলিতভাবে শেখাতে হবে, উপেক্ষা করতে হবে, আলাদাভাবে শেখাতে হবে। আরে ভাই, উপেক্ষা আমরা করি না। উপেক্ষা মানে কি? অবহেলা করা, উপেক্ষা করা মানে দূরে ফেলে দেওয়া। তো 4টা দক্ষতা কি কি স্যার? 4টা ভাষাগত দক্ষতা কি কি স্যার? LSRW মনে আছে সবার? আমার জানা আছে তো ভাই, LSRW জানা আছে ভাই? LSRW লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এই ক্ষেত্রে আমাদের জানা আছে স্যার। এই 4টা ভাষা আমরা কি করব? কোয়েশ্চেন নাম্বার 42 কি করব আমরা? 40 ইন্টিগ্রেটেড ভাবে শেখাবো, সমন্বিতভাবে, একটার সঙ্গে একটা কোরিলেটেড থাকবে, কেউ কাউকে ছেড়ে যাবে না। তারপর দেখি 43, শিশুরা সাধারণত বাবা, দাদা এর মতো বিভিন্ন ধ্বনির সমন্বয়ে শব্দ উচ্চারণ শুরু করে কোন বয়সে? শিশুরা সাধারণত এই যে বা, দা, দাদা এইগুলা বিভিন্ন ধ্বনির সমন্বয়ে যে শব্দগুলো উচ্চারণ শুরু করে কোন বয়সে? 43। এটা কারেক্ট আনসার হচ্ছে 6 থেকে 8 মাস বয়সে। এটাকে বলা হয় ব্যাবলিং। এই যে বাবা, দাদা এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো ব্যাবলিং। ব্যাবলিংটা শুরু হবে 6 মাসে। শুধুমাত্র স্বরধ্বনি, এটা ব্যাবলিংটা হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন ধ্বনি। হোয়াট ইজ ব্যাবলিং? ব্যাবলিংটা হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন ধ্বনি, স্বর প্লাস ব্যঞ্জন ধ্বনি, যেটা হয় জেনারেলি 6 মাসে, 6-এর আশপাশ আমরা ধরে নিতে পারি, 6 থেকে 8। আবার এক ধরনের স্বরধ্বনি তারা উচ্চারণ করে, অনলি স্বরধ্বনি, যেটার নাম হচ্ছে কুইং। যেটার নাম হচ্ছে কি স্যার? কুইং। কুইংকে বলা হয় স্বরধ্বনি, এবং কুইংটা হয় 6 সপ্তাহে, 6 উইক, বা আমরা জেনারেলি 2 মাসও ধরে নিতে পারি। 1.5 মাস হয়, তো 1.5 মাসের জায়গায় আমরা 2 মাসও ধরে নিতে পারি আশেপাশে। তো এই 2 মাস বয়সে কুইং হয় আর 6 মাস বয়সে ব্যাবলিং হয়। জেনারেলি 6 সপ্তাহ হচ্ছে কারেক্ট আনসার কুইং এর ক্ষেত্রে।
তো অপশনে যদি 6 সপ্তাহ না দিয়ে 2 মাস দেয়, এটা মোটামুটি আশেপাশে আছে, আপনারা কারেক্ট করে নিতে পারবেন। চলো, শিক্ষক যখন শিক্ষার্থীর শেখার ঘাটতি দূর করার জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, তখন তাকে কি বলা হবে? কি বলা হবে? শিক্ষক যখন শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করার জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, তখন তাকে কি বলা হবে? তাকে বলা হবে 44। শিক্ষক যখন শিক্ষার্থীর শেখার ঘাটতি দূর করার জন্য প্রয়োজনীয় সংশোধন ব্যবস্থা গ্রহণ করবেন, তখন তাকে রিমেডিয়াল টিচিং বলা হবে ব্যবস্থা। আর শিক্ষার্থীর শেখার কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে, ওই ঘাটতিটাকে শনাক্ত করতে তিনি যা ব্যবহার করবেন, এটাকে বলা হবে ডায়াগনস্টিক টেস্ট। ঠিক আছে, শিক্ষার্থীর শিক্ষণের ঘাটতিটা কতটুকু ঘাটতি, কোন কোন জায়গায় তার সমস্যা রয়েছে, ওইটা শনাক্ত করতে গেলে তিনি যে টেস্টটা করবেন, এটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। আর এই শনাক্ত করার পর তিনি যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, মেজারেবল ব্যবস্থা নেবেন, এটাকে বলা হবে রিমেডিয়াল টিচিং। তারপর যদি আমরা একটু দেখার চেষ্টা করি কোয়েশ্চেন নাম্বার, আমরা এবার চলে যাব কোয়েশ্চেন নাম্বার, 1 মিনিট। কোয়েশ্চেন নাম্বার 45 আমরা এবার যাব। প্রতিটি ভাষার নিজস্ব ধ্বনি, গঠন এবং শব্দভাণ্ডার রয়েছে। ভাষার এই বৈশিষ্ট্যকে নির্দেশ করে যে প্রত্যেকটা ভাষার কি রয়েছে? নিজস্ব ধ্বনি রয়েছে, গঠন রয়েছে এবং শব্দভাণ্ডার রয়েছে। প্রত্যেকটা ভাষার নিজস্ব ধ্বনি রয়েছে, নিজস্ব গঠন রয়েছে, নিজস্ব শব্দভাণ্ডার রয়েছে। তো ভাষার এই যে বৈশিষ্ট্যকে আমরা কি বলতে পারি? ভাষা ইচ্ছামূলক বা আরবিট্রারি। 45 না, 45 এটা তো আরবিট্রারি নয়। ভাষা একটি দক্ষতামূলক বিষয় না। ভাষা কেবল মানুষের জন্য নির্দিষ্ট না ভাই, ভাষা কেবল মানুষের জন্য না। ভাষা একটি সুসংগঠিত ব্যবস্থা। ইয়েস, ভাষাটা হচ্ছে একটা সিস্টেমেটিক ব্যাপার, যার জন্য নিজস্ব ধ্বনি আছে, গঠন আছে, শব্দভাণ্ডার আছে, সবগুলাই একটা সুসংগঠিত সিস্টেম। সুতরাং ইট ইজ এ সিস্টেম অফ সিস্টেম। ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সিস্টেম। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 3। নিচের কোনটি সামাজিক উপভাষা হিসাবে সংজ্ঞায়িত? সোশিয়াল ডাইলেক্ট। নিচের কোনটি সামাজিক উপভাষা বা সোশিয়াল ডাইলেক্ট হিসাবে সংজ্ঞায়িত? কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর ভাষার কথ্য বৈশিষ্ট্য, কোনো রাজ্য বা দেশ বা মহাদেশের ভাষা, কোনো অঞ্চলের ভাষার আঞ্চলিক কথ্য বৈশিষ্ট্য, না কোনো অঞ্চলের লিখিত ভাষা এবং উপভাষা। 46 উপভাষা কখনো লিখিত ভাষা হতে পারে না। ঠিক আছে, এটা কোনো দেশ বা মহাদেশের ভাষা হতে পারে না। এটা অঞ্চলের হতে পারে, আবার সম্প্রদায় বা গোষ্ঠীর হতে পারে। তো সামাজিক যেহেতু বলেছ, তো সেখানে সম্প্রদায় বা গোষ্ঠীর ভাষার কথ্য বৈশিষ্ট্য, এটা হবে কারেক্ট আনসার। আর যদি সামাজিক না দিয়ে ডাইরেক্ট যদি উপভাষা দিত, তখন সেটা অঞ্চলের ভাষার আঞ্চলিক ভাষা আমরা বলতাম। কিন্তু এখানে যেহেতু সামাজিক উপভাষা মানে ক্লিয়ার করে দেওয়া আছে, এই ক্ষেত্রে অপশন নাম্বার 1 সম্প্রদায় বা গোষ্ঠীর কথ্য ভাষার একটা বৈশিষ্ট্য। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চনে। দেখি আমাদের জন্য পরবর্তী কোয়েশ্চন কি অপেক্ষা করছে। আচ্ছা, এই প্রশ্নের কারেক্ট আনসার কি বলুন তো আপনার? সাইন ল্যাঙ্গুয়েজ বা সংকেত ভাষা কি? 47, তাড়াতাড়ি বলুন। 47 কি হবে স্যার? 47 আনসার বলুন তো, কমেন্ট করুন। ও স্যার, আপনাকে বলছি। হ্যালো, কারেক্ট আনসার কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। 47 তাড়াতাড়ি বলুন। সাইন ল্যাঙ্গুয়েজ হলো ব্যাকরণ সমৃদ্ধ একটি প্রাকৃতিক ভাষা। প্রাকৃতিক ভাষা নয়, ব্যাকরণবিহীন একটি ভাষা, শুধুমাত্র বধির। আচ্ছা, শুধুমাত্র শেষ, ব্যাকরণ ছাড়া একটা ভাষা। ব্যাকরণ ছাড়া কোনো ভাষা হয় না স্যার, প্রত্যেকটা ভাষার ব্যাকরণ আছে। এটা একটা প্রাকৃতিক ভাষা। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 1, ব্যাকরণ রয়েছে এবং এটা একটা প্রাকৃতিক ভাষা, যেটাকে আমরা বলতে পারি সাংকেতিক ভাষা বা সংকেত ভাষা। ও স্যার, যারা বহু ভাষা জানেন তাদেরকে কি বলি? 48। যারা বহু ভাষা জানে, অনেক ভাষা জানে, তাদেরকে বলা হয় পলিগটস। বহুভাষী, বহুভাষিক বা বহুভাষী বক্তা আমরা বলতে পারি। পলিগেটস যাকে আমরা, পলিগ্লটস যাকে আমরা বলতে পারি। চলো 49,
একটি শিশু মাতৃভাষার বিদ্যালয়ে জীবন শুরু করে এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত ধীরে ধীরে আরো কয়েকটি ভাষা শিখে। এই ভাষা শেখা কৌশলটি কি নামে পরিচিত? একটি শিশু মাতৃভাষায় বিদ্যালয়ের জীবন শিক্ষা শুরু করলো, তারপর উচ্চ মাধ্যমিক পর্যন্ত ধীরে ধীরে আরো কয়েকটা ভাষা সে শিখলো। এই যে ভাষা শিক্ষার কৌশল, এটাকে আমরা কি বলি? মাদার টাং ফার্স্ট পলিসি, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, মাদার টাং বেসড মাল্টিল্যাঙ্গুয়ালিজম, ভাষার জন্য নতুন শিক্ষানীতি। তো কোয়েশ্চন নাম্বার 49 আমরা যদি বলি কি হবে স্যার 49? প্রথমে সে মাতৃভাষা শিখেছে, তারপর বিদ্যালয়ে গিয়ে আরো কয়েকটি ভাষা শিখেছে, তো এটা হবে মাদার টাং বেসড মাল্টিল্যাঙ্গুয়ালিজম। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। তারপর কি হচ্ছে দেখি, দুঃখিত। এঙ্গেজমেন্ট উইথ ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কাজ করে। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কাজ করেন, শিক্ষার্থীরা ভাষাকে বাস্তব উদ্দেশ্যে ব্যবহার করে, শিক্ষক ও শিক্ষার্থী একসঙ্গে ব্যাকরণের নিয়ম শিখে, শিক্ষার্থীরা ভাষার ধ্বনিগত নিয়ম শিখে। এঙ্গেজমেন্ট উইথ ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি? কোয়েশ্চন নাম্বার 50। যেহেতু বাস্তব উদ্দেশ্য, রিয়েল লাইফ সিচুয়েশন, ভাই বাস্তব উপাদান ভাই পেয়ে গেছি, ভাষাকে বাস্তব উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, তার চেয়ে ভালো আনসার কি হতে পারে? আপনি একবার ভেবে বলুন স্যার। যেখানে আমরা রিয়েল লাইফ সিচুয়েশন, বাস্তব জীবনের উপাদান, বাস্তব রিলেটেড অনেক কিছু পেয়ে যায়, তার থেকে ভালো আনসার আর কি হতে পারে? তো কারেক্ট আনসার এখানে হচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো আজকের এই ম্যারাথন ক্লাসে আমরা বাংলা ভাষার প্যাডাগজি সেকশনের মোট 50টি প্রশ্ন আপনাদের জন্য আলোচনা করলাম আপনাদের সঙ্গে নিয়ে। তো কার কতটি প্রশ্ন কারেক্ট হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি আমাদেরকে জানিয়ে দিন যে কার কতটি প্রশ্ন কারেক্ট আনসার হচ্ছে। এবং পরবর্তী সময়ে এই ধরনের ম্যারাথন ক্লাস যদি আপনাদের প্রয়োজন হয় অন্য কোনো সেকশনের, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানিয়ে দেবেন। ঠিক আছে, পরবর্তী সময়ে আমরা আরও ম্যারাথন নিয়ে আসার চেষ্টা করবো যদি আপনাদের কমেন্টের যদি আমরা কমেন্টগুলো পাই। ঠিক আছে, তো যাই হোক আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য একটি ক্লাস আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ক্লাস আপনাদের জন্য বুড়িয়া বুড়িয়া আসতে চলেছে ভাই। আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন, জয় হিন্দ।